নতুন ফিনান্সিয়াল ইয়ার শুরু হয়ে গেল, আর এই ফিনান্সিয়াল ইয়ারে আপনাকে কি আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে হবে? নমস্কার, আমি সুজয় বৈদ্য। আজকে আলোচনা করব এই 24-25 ফিনান্সিয়াল ইয়ার যেটা চলে গেল, যার অ্যাসেসমেন্ট ইয়ার আমাদের পড়ছে 25-26। সেই অ্যাসেসমেন্ট ইয়ারে আপনাকে কি আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে হবে কি হবে না? তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আমরা চলে আসি যে ইনকাম ট্যাক্স বলতে আমরা কি বুঝি। ইনকাম ট্যাক্স আমাদের ইনকামের একটা সেলফ ডিক্লারেশন বলতে পারি, যে আমরা সারা বছর ধরে যা রোজগার করেছি তার একটা ডিক্লারেশন আমরা গভর্নমেন্টের কাছে দেব, এবং গভর্নমেন্ট সেটাকে অ্যাসেসমেন্ট করবে। করার পর আপনার যদি কোনো ট্যাক্সের লায়াবিলিটি আরো থাকে সেটাকে আপনাকে পেমেন্ট করতে হবে। যদি আপনার ট্যাক্স বেশি পেমেন্ট করা হয়ে থাকে তাহলে গভর্নমেন্ট আপনাকে ওই যে অতিরিক্ত টাকা আপনি জমা করেছেন সেটি ফেরত দেবে। ইনকাম ট্যাক্সে আমাদের ইনকামের 5টি হেড আছে। 1 নম্বর হলো ইনকাম ফ্রম স্যালারি, 2 নম্বর বিজনেস, 3 নম্বর ক্যাপিটাল গেন, 4 নম্বর হাউস প্রপার্টি ইনকাম, যেটা হাউস রেন্টও আমরা এখানে লিখেছি, আর এফডি ইন্টারেস্ট। এফডি ইন্টারেস্ট কিন্তু ইনকাম ফ্রম আদার সোর্সে গিয়ে পড়ে। আমাদের যেহেতু আদার সোর্সে ম্যাক্সিমাম লোকের ফিক্সড ডিপোজিট বা অন্য কোনো সোর্স থেকে রোজগার থাকে, তার জন্য আমরা এখানে এফডি ইন্টারেস্ট লিখেছি তাদের বোঝার সুবিধার জন্য। আর আপনারা যারা ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিতে অভ্যস্ত তারা নিশ্চয়ই জানবেন যে ইনকাম ফ্রম আদার সোর্স বলে একটি হেড ইনকাম ট্যাক্স ফর্মের মধ্যে থাকে। এবার আমরা এখানে যে স্যালারি বলছি, স্যালারির মধ্যে অটোমেটিক্যালি কিন্তু পেনশনটা ঢুকে যাবে। এবার চলে আসি কোন বছরের ইনকাম ট্যাক্স রিটার্ন আমাদের জমা করতে হবে। আমাদের এই ইনকাম ট্যাক্স রিটার্ন যেটা জমা করতে হবে তার অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে 25-26, অর্থাৎ এপ্রিল 2024 থেকে মার্চ 2025 পর্যন্ত যে সময়টা গেছে, যেটার কিনা ফাইন্যান্সিয়াল ইয়ার হচ্ছে 2024-25। সেম বছরেরই অ্যাসেসমেন্ট ইয়ার হয় 2025-26। এবার আমরা চলে আসি যে আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করা কখন ম্যান্ডেটারি। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বলছে আমাদের ইনকাম যদি বেসিক এক্সেমশন লিমিট ক্রস করে যায় তাহলে কিন্তু আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে হবে। অর্থাৎ কোনো ব্যক্তির ইনকাম যদি 2.5 লাখ টাকা হয়, তার বয়স যদি বিলো 60 ইয়ার্স হয়, তাহলে কিন্তু তাকে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে হবে। এবার কোনো ব্যক্তির বয়স যদি দেখা যায় যে 60 থেকে 80 বছরের মধ্যে, সেক্ষেত্রে তার রোজগার যদি 3 লাখ টাকার মধ্যেও থাকে তাহলে তাকে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে হবে না। 3 লাখের ওপরে গেলে তাকে তার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে হবে। এবার কোনো ব্যক্তির বয়স যদি দেখা যায় যে অ্যাবভ 80 হয়ে গেছে, সেক্ষেত্রে তার ইনকাম যদি 5 লাখের উপরে যায় তাহলে তাকে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে হবে। এই পুরোটাই কিন্তু রয়েছে আমাদের ওল্ড ট্যাক্স রেজিমের নিয়ম। ইনকাম ট্যাক্সে দুটো রেজিম থাকে, একটা ওল্ড একটা নিউ। ওল্ড রেজিমের বেসিক এক্সেমশন লিমিট গুলো আমরা এখানে বললাম, আর নিউ রেজিমে যে বেসিক এক্সেমশন লিমিট রয়েছে সেটা কিন্তু রয়েছে 3 লাখ টাকা। এখন অনেক ব্যক্তি যার বয়স কিনা 60 বছরের নিচে, তিনি কনফিউজড হয়ে যেতে পারেন তাহলে তার রোজগার 3 লাখ হলে সে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেবে নাকি 2.5 লাখ টাকা হলে তার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেবে। এক্ষেত্রে আমার যে পার্সোনাল ওপিনিয়ন রয়েছে সেই ওপিনিয়ন হলো আপনার যদি ইনকাম 2.5 লাখ টাকা পেরিয়ে যায় তাহলেই আপনি আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিয়ে দিন। কেননা একটা ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়া আজকের দিনে খুব একটা কঠিন কাজ নয়। আপনি কেন ফালতু ঝামেলা নিতে যাবেন যে 3 লাখ না 2.5 লাখের আর্গুমেন্টের মধ্যে যেতে যাবেন? 2.5 লাখ টাকা ক্রস করলেই আপনি আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিয়ে দিন। এইবার চলে আসি যে কোনো ব্যক্তি দেখা গেল যে রোজগার 2.5 লাখ টাকা ক্রস করছে না, 3 লাখ অথবা 5 লাখ যার যেটা স্ল্যাব রয়েছে, অর্থাৎ আমাদের বেসিক এক্সেমশন লিমিট ক্রস করছে না, তারপরেও কখন তাকে তার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে হবে? প্রথমত, সেই ব্যক্তি যদি কোনো কারণে কোথা থেকে টিডিএস কাটে আর তার যদি কোনো ইনকাম ট্যাক্স পেমেন্টের লায়াবিলিটি না আসে, সেক্ষেত্রে অবশ্যই তাকে তার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে হবে। সে যদি ইনকাম ট্যাক্স রিটার্নই জমা না করে তাহলে যে টিডিএসটা তার কেটে নিয়েছে সেটা তো তিনি আর রিফান্ডই পাবেন না। সুতরাং তার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করা এক ধরনের বাধ্যতামূলকই হয়ে দাঁড়ায়। 2 নম্বর হলো তার যদি কোনো কারণে কোনো ফরেন অ্যাসেট থাকে তাহলেও কিন্তু তার ক্ষেত্রে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করা বাধ্যতামূলক। 3 নম্বর হলো কোনো ব্যক্তি যদি 1 বছরে, অর্থাৎ আমাদের এই বছরের ক্ষেত্রে 2024-25 এর মধ্যে 1 কোটির বেশি কোনো ফিক্সড ডিপোজিট করে থাকে, সেক্ষেত্রে তার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করা বাধ্যতামূলক। তিনি যদি কোনো ফরেন ট্রাভেল করেন এবং সেক্ষেত্রে যদি 2 লাখ টাকার বেশি খরচা করেন, সেক্ষেত্রেও তার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করা বাধ্যতামূলক। কোনো ব্যক্তি ইলেকট্রিসিটি বিল যদি 1 বছরে 1 লাখ টাকার বেশি পেমেন্ট করে, সেক্ষেত্রেও তার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করা বাধ্যতামূলক। কোনো ব্যক্তি দেখা গেল শেয়ার মার্কেটে কোনো ট্রানজাকশন করছে এবং সেই ট্রানজাকশনের জন্য তার কোনো কারণে কোনো লোকসান ঘটেছে, এবং সেই লোকসান যদি উনি ক্যারি ফরওয়ার্ড করতে চান, অর্থাৎ এই বছরের লোকসান পরের বছর ক্যারি ফরওয়ার্ড করবেন, যাতে পরের বছর যদি কোনো লাভ হয় সেখান থেকে যাতে এই বছরের যে লোকসানটি আছে সেটি অ্যাডজাস্ট হয়ে যায়। তার জন্য একরকম ভাবে বাধ্যতামূলক হয়ে দাঁড়ায় তার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করা, এবং সেটাও ডিউ ডেটের মধ্যে জমা করা। এবার একটা জিনিস বলে রাখি যে অনেক ব্যক্তি মনে করে যে তার ইনকাম রয়েছে 10 লাখ টাকা, এবার তার ডিডাকশন রয়েছে, বিভিন্ন ধরনের ডিডাকশন থাকতে পারে, আমরা ডিটেলে গেলাম না। ডিডাকশন রয়েছে 7 লাখ টাকা, অর্থাৎ তার যে ট্যাক্সেবল ইনকাম আছে সেটা গিয়ে দাঁড়াচ্ছে হলো 3 লাখ টাকা, অর্থাৎ এক্ষেত্রে তাকে তার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে
করতে হবে না। এটা কিন্তু একেবারেই নয়। আপনার রোজগার, টোটাল রোজগার যেহেতু 10 লাখ টাকা চলে এসেছে, অর্থাৎ 3 লাখ টাকা ক্রস করে গেছে, সেহেতু আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করা একরকম বাধ্যতামূলক হয়ে দাঁড়ায়। এবার আপনি তো বুঝে গেলেন আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করা বাধ্যতামূলক কি বাধ্যতামূলক নয়। এবার আমাদের একটা জিনিস জেনে রাখা উচিত, ইনকাম ট্যাক্সের মধ্যে দুটো রেজিম আছে, একটা হলো ওল্ড রেজিম আর একটা হলো নিউ রেজিম। ওল্ড রেজিম যেটা বহুকাল ধরে চলে আসছে, আর নিউ রেজিম কয়েক বছর হলো আমাদের চালু হয়েছে। ওল্ড রেজিমে আমরা যদি আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করি, সেক্ষেত্রে আমরা কিন্তু বিভিন্ন ধরনের ডিডাকশন এছাড়া এক্সেমশন পেয়ে থাকি। অর্থাৎ 80C যেরকম লাইফ ইন্স্যুরেন্স যদি আমরা করে থাকি, এছাড়া আমাদের যদি কোনো হাউস রেন্ট অ্যালোয়েন্স থাকে, এই ধরনের ডিডাকশন এক্সেমশন আমরা কিন্তু পাই, মেডিক্লেম করলেও পাই। এই ধরনের বহু ধরনের ডিডাকশন এক্সেমশন আমরা ক্লেম করতে পারি। কিন্তু ওল্ড রেজিমের যে অসুবিধাটি হলো, এর রেট কিন্তু একটু হাই নিউ রেজিমের থেকে। আর নিউ রেজিমে আমরা যদি আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করি, সেক্ষেত্রে আমরা কোনো ধরনের কোনো ডিডাকশন এক্সেমশন কিছুই পাবো না। কিন্তু এই ক্ষেত্রে একটা সুবিধা, আমাদের যে ট্যাক্সের স্ল্যাব আছে সেটা কিন্তু অনেকটাই কম আছে। এক্ষেত্রে ম্যাক্সিমাম লোকের ক্ষেত্রে এখন আমাদের নিউ ট্যাক্স রেজিমে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করলেই সুবিধা হয়। কিন্তু তারপরেও বহু ব্যক্তি আছে যাদের ক্ষেত্রে ওল্ড ট্যাক্স রেজিমে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করলে কিন্তু এখনো পর্যন্ত সুবিধা হয়। এরপরেও যদি কারোর মনে প্রশ্ন থাকে যে কি করে সুবিধা হতে পারে ওল্ড ট্যাক্স রেজিমে, তার ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনি দেখে নেবেন, তাহলেই বুঝতে পারবেন যে এই বছর নয় পরের বছর, অর্থাৎ 12 লাখ টাকা পর্যন্ত যখন আমাদের ছাড় চলে গেছে, তারপরেও বহু ব্যক্তি আছে যাদের ইনকাম ট্যাক্স রিটার্ন ওল্ড ট্যাক্স রেজিমে করলে সুবিধা হতে পারে। এবার একটা প্রশ্ন অনেক ব্যক্তির থাকে যে আমাদের ওল্ড ট্যাক্স রেজিম আর নিউ ট্যাক্স রেজিম দুটো পাই, তা আমরা কি প্রতি বছর আমাদের ইচ্ছা মতন সেটাকে চুজ করতে পারবো? অবশ্যই আপনি যদি স্যালারিড পার্সন হন, তাহলে আপনি আপনার পছন্দ মতন আপনার যে রেজিম আছে সেটাকে চুজ করতে পারবেন। কিন্তু আপনি যদি বিজনেসম্যান হন, সেক্ষেত্রে আপনি আপনার পছন্দ মতন চুজ করতে পারবেন না। আপনি নিউ রেজিম থেকে একবার ওল্ড রেজিমে যেতে পারবেন, ওল্ড রেজিমের থেকে আবার নিউ রেজিমে একবার আসতে পারবেন। এরপরে কিন্তু আপনি আর কখনো আপনার রেজিম চেঞ্জ করতে পারবেন না। এক্ষেত্রে আপনাকে 10IEA বলে একটি ফর্ম আছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের, সেটি ফিল আপ করতে হবে, করে তারপরে আপনাকে আপনার রেজিম চেঞ্জ করতে হবে। আর স্যালারিড পার্সনদের ক্ষেত্রে এই ধরনের কোনো ফর্মালিটির ব্যাপার নেই, আপনি যে বছর যেটাই সুবিধা হয় সেটাই কিন্তু আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে পারবেন। এবার চলে আসি ওল্ড রেজিম আর নিউ রেজিমে ইনকাম ট্যাক্সের যে স্ল্যাব আছে সেই স্ল্যাবটি কি আছে। প্রথমত ওল্ড রেজিমে যেটি রয়েছে, আমাদের এখনো পর্যন্ত 2.5 লাখ টাকা পর্যন্ত আমাদের কোনো ট্যাক্স পেমেন্ট করতে হয় না। 2.5 থেকে 5 লাখ পর্যন্ত আমাদের 5%, 5 থেকে 10 20%, 10-এর উপরে গেলে 30% ট্যাক্স আমাদের পেমেন্ট করতে হয়। এটা কিন্তু পুরোপুরি রকম ভাবে 60 বছরের নিচে যে ব্যক্তিরা রয়েছে তাদের জন্য। আর 60 থেকে 80 বছর যাদের রয়েছে তাদের ক্ষেত্রে এই তিনটে পোর্শন একই থাকছে, শুধুমাত্র 2.5 লাখ টাকাটা 3 লাখ টাকা হয়ে যাচ্ছে। আর সুপার সিনিয়র সিটিজেন অর্থাৎ 80 বছরের উপরের কোনো ব্যক্তি থাকলে তাদের প্রথমে যে জিনিসটা রয়েছে 0 থেকে 5 লাখ টাকা পর্যন্ত তাদের কোনো ট্যাক্স পেমেন্ট করতে হবে না। এই পর থেকে কিন্তু 5 থেকে 10 টাকা 20% দিতে হবে, অর্থাৎ এই দুটো যে স্ল্যাবে রয়েছে সেই স্ল্যাবে তাকে ট্যাক্স পেমেন্ট করতে হবে। এবার যদি আমরা নিউ ট্যাক্স রেজিমে চলে যাই, সেই ক্ষেত্রে দেখতে পাই প্রথম 3 লাখে আমাদের কোনো ট্যাক্স পেমেন্ট করতে হবে না। 3 থেকে 6 লাখে আমাদের 5%, 6 থেকে 9 10%, 9 থেকে 12 15%, 12 থেকে 15 20 এবং 15 লাখের উপরে গেলে 30% ট্যাক্স আমাদের পেমেন্ট করতে হবে। এক্ষেত্রে অনেকের একটা কনফিউশন আসবে যে এই ট্যাক্স রেজিম তো আগের বাজেটে আমাদের বলেনি, এটা কেন এখন বলা হচ্ছে? আগের বাজেটে যেটা পেশ হয়েছে সেটা কিন্তু আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-26 জন্য অ্যাপ্লিকেবল, যার ইনকাম ট্যাক্স রিটার্ন আমরা 2026-27 দেব। সুতরাং ওটা এই ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না, এটা পরের বছর অ্যাপ্লিকেবল হবে। আর এছাড়া নিউ রেজিমে আরেকটা যেটা সুবিধা রয়েছে, 87 এর যে রিবেট আছে সেটা আমাদের 7 লাখ টাকা পর্যন্ত আমরা যদি রোজগার করি, সেক্ষেত্রে আমরা 87 এর রিবেট কিন্তু পেতে পারি, যেটা নিউ রেজিমে আমাদের 5 লাখ টাকা পর্যন্ত রয়েছে। এবার চলে আসি একটি স্পেশাল রুল যেটা 194P তে রয়েছে, যে আমরা শুনতে পাই যে অনেক সিনিয়র সিটিজেনকে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে হয় না। এটা সত্যি না মিথ্যে? ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বলছে কোনো ব্যক্তি যদি তার বয়স 75 বছরের উপরে হয় সেক্ষেত্রে তিনি এই সুবিধা নিতে পারবেন। অর্থাৎ কোনো ব্যক্তি যদি সিনিয়র সিটিজেন ব্যক্তিও হন, তার বয়স যদি ধরে নিলাম 60 থেকে 75 এর মধ্যে রয়েছে, সেক্ষেত্রে উনি এই ধরনের কোনো সুবিধা পাচ্ছেন না। 1 নম্বর জিনিস এটা। 2 নম্বর, সেই ব্যক্তির ইনকাম শুধুমাত্র পেনশন আর ব্যাংক ইন্টারেস্ট থেকে হতে হবে। অর্থাৎ ওনার যদি দেখা গেল যে কোনো ক্যাপিটাল গেন রয়েছে অথবা দেখা গেল বিজনেস থেকে কোনো রোজগার রয়েছে, তাদের জন্য এই নিয়ম অ্যাপ্লিকেবল নয়। আর 3 নম্বর যে জিনিসটা মাথায় রাখতে হবে, যে এখানে লেখা আছে যে সেম ব্যাংক হতে হবে, অর্থাৎ যেই ব্যাংকে পেনশন ঢুকছে সেই ব্যাংকেই ব্যাংক ইন্টারেস্ট হতে হবে। অর্থাৎ ওনার দ্বিতীয় কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকা চলবে না। দ্বিতীয় যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু এইখানে আমাদের যে সেম ব্যাংকের অপশনটি রয়েছে সেটা আর মিলবে না। সুতরাং সেই ব্যক্তির একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, 75 বছরের উপরে তার বয়স হতে হবে এবং তার ইনকাম শুধুমাত্র পেনশন আর ব্যাংক ইন্টারেস্ট থেকে হতে পারে। তাহলে কিন্তু সেই ব্যক্তিকে ব্যাংকে একটি ডিক্লারেশন দিতে হবে 12BBA ফর্মে। তাহলে ব্যাংক তার বিহাফে তার ইনকাম থেকে TDS ডিডাক্ট
ডিডাক্ট করে দিতে হবে, তার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করার কোনো ধরনের কোনো প্রয়োজন হবে না। এবার অনেক ব্যক্তির মনে একটা প্রশ্ন আসে, আমার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করা ম্যান্ডেটারি নয়, তারপরেও আমার কি ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করে দেওয়া উচিত? এক্ষেত্রে একটা জিনিস বলবো, অনেক ব্যক্তিরই দেখা যাবে যে 2.5 লাখ টাকার নিচে তার ইনকাম রয়েছে, কিন্তু কোনো কারণবশত তার সেভিংস অ্যাকাউন্টে অনেক ট্রানজাকশন হয়েছে অথবা কারেন্ট অ্যাকাউন্টেও অনেক ট্রানজাকশন হয়ে গেছে। এই ট্রানজাকশন গুলো হওয়ার জন্য ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট দেখা যেতে পারে পরে কোনো কারণে তাকে ইনকাম ট্যাক্সের কোনো ধরনের কোনো নোটিশ পাঠাতে পারে। আপনি যদি সেইগুলোকে অ্যাভয়েড করতে চান তাহলে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন আপনি জমা করে দিতে পারেন, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। 2 নম্বর, আপনার যদি কোনো ধরনের কোনো টিডিএস কেটে থাকে সেটা রিফান্ডের জন্য আপনাকে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে হবে। এছাড়া আপনার যদি দেখা গেল যে ব্যাংকের থেকে কোনো লোন অথবা ভিসার অ্যাপ্লিকেশন রয়েছে সেটা করতে হবে, বা অথবা কোনো টেন্ডার জমা করতে হবে, এই ধরনের ক্ষেত্রে আপনার কিন্তু ইনকাম ট্যাক্স রিটার্ন অবশ্যই লাগবে, না হলে কিন্তু আপনি সেখানে পার্টিসিপেটই করতে পারবেন না। এছাড়া আপনি যদি সেলফ এমপ্লয়েড হন অথবা ফ্রিল্যান্সার হন সেক্ষেত্রে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করে নেওয়া একদিকে ভালো, তার একটা কারণ হলো আপনার একটা প্রোফাইল তৈরি হয়ে থাকবে এবং ভবিষ্যতে আপনার যদি কোনো ধরনের কোনো লোন থাকে, এবার যদি আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন কোনো কারণে জমা আপনি দিতে না চান সেক্ষেত্রে আপনি ভিডিওটি এখানেই দেখা বন্ধ করে দিতে পারেন। কিন্তু আপনার যদি মনে হয় আপনার অথবা আপনার পরিচিত কারো ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে হবে এবং সেক্ষেত্রে আপনি কি কি স্টেপে সেই কাজটি করতে পারেন, তাহলে ভিডিওর পরবর্তী অংশ আপনি অবশ্যই দেখুন, তাহলে বাকি কাজটা আপনার পক্ষে অনেকটা ইজি হবে। প্রথমে যে কাজটি করতে হবে, আপনাকে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে গিয়ে আপনার প্যান নম্বর যেটা আছে সেটাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর আপনি সেখানে লগইন হয়ে যাবেন। লগইন হওয়ার পর আপনার এআইএস আর 26AS যেটা রয়েছে সেটা চেক করবেন এবং আপনি যদি স্যালারিড পার্সন হন তাহলে দেখবেন আপনার ফর্ম 16 দিয়েছে নাকি আপনার অফিস। যদি না দিয়ে থাকে সেক্ষেত্রে অ্যাটলিস্ট আপনার স্যালারি স্লিপ নিশ্চয়ই থাকবে। স্যালারি স্লিপও যদি না থাকে সেক্ষেত্রে আপনার ব্যাংক স্টেটমেন্ট কাজে লাগবে আপনার এই 26AS অথবা এআইএস এর সাথে পুরো ডিটেলটি মিলিয়ে দেখার জন্য। এই 2-4টে জিনিস অবশ্যই মিলিয়ে দেখে তারপরে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন ভরার কথা আপনি ভাবতে পারেন। 2 নম্বর হলো আপনার টোটাল যে ইনকাম আছে সেই টোটাল ইনকাম ক্যালকুলেট করুন, দেখুন কোনো ধরনের ডিডাকশন কোনো এক্সেমশন আপনি পাচ্ছেন কিনা, কেননা নিউ ট্যাক্স রেজিমেও অনেক ধরনের ডিডাকশন এক্সেমশন আমরা পেতে পারি। এটা নিয়েও আমাদের একটা ডেডিকেটেড ভিডিও আছে, আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, দেখে নিতে পারেন। 3 নম্বর যে কাজটি হবে যে আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কোন রেজিমে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করবেন এবং সেক্ষেত্রে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার যে ইনকামটি আছে সেই ইনকাম ক্যালকুলেশন করার পর তার যে ট্যাক্স ক্যালকুলেশন আছে সেটা করতে হবে এবং যেটাতে কম অবভিয়াসলি আপনি তাতে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করবেন। ইনকাম ট্যাক্সের ক্যালকুলেশনও কিভাবে হয় সেটা নিয়ে আমাদের ডেডিকেটেড ভিডিও আছে এবং খুব তাড়াতাড়ি আরো একটি ভিডিও আমরা বানাবো যে এবছরের ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন আমরা কিভাবে করতে পারি। এবার চলে আসি বেশ কিছু কমন মিস্টেকে যেগুলো মানুষ সাধারণত করে থাকে। প্রথমত, অনেক ব্যক্তি ভাবেন যে তার পেনশন রয়েছে এবং পেনশন ট্যাক্স ফ্রি রোজগার, এটা কিন্তু একেবারেই নয়। আপনি যদি কোনো ধরনের কোনো পেনশন পান সেটাও কিন্তু ট্যাক্সেবল রোজগার, সেখান থেকে আপনি একটা স্ট্যান্ডার্ড ডিডাকশন পেতে পারেন। এছাড়া আপনি যদি ফ্যামিলি পেনশন পেয়ে থাকেন সেক্ষেত্রেও আপনি কিন্তু একটা ডিডাকশন পান, কিন্তু সেটা ইনকাম ফ্রম আদার সোর্সে আপনাকে শো করাতে হয়। 2 নম্বর যে ভুলটা অনেক ব্যক্তি করে থাকে যে অনেক ব্যক্তি ভাবে যে এফডি থেকে কোনো ইন্টারেস্ট অথবা সেভিংস ইন্টারেস্ট যদি আমাদের কিছু আমরা পাই সেটা বোধহয় পুরোপুরি রকম ভাবে ট্যাক্স ফ্রি ইনকাম, অথবা তারা জেনে শুনেও ইগনোর করে যান। এটা কিন্তু একেবারেই করবেন না, কেননা এখন এআইএস এ এই ডিটেল গুলো কিন্তু আমাদের কাছে চলে আসে, সুতরাং এগুলো ইনকাম ট্যাক্সে শো করিয়ে দিলে আপনার ক্ষেত্রে সুবিধা বেশি। 3 নম্বর যে ভুলটি মানুষ করে থাকে যে যেহেতু তার ট্যাক্স নেই সেহেতু তারা ডিউ ডেটের মধ্যে তাদের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করে না। এক্ষেত্রে অনেক ধরনের সমস্যা হয়। কোনো ব্যক্তি দেখা গেল যে কোনো লস ক্যারি ফরওয়ার্ড করার আছে সেটা উনি করতে পারবেন না। এছাড়া দেখা গেল কোনো কারণে ওনার রিটার্ন রিভাইজ করতে হলো, সেক্ষেত্রেও কিন্তু ডিউ ডেটের মধ্যে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা না করলে আমরা ফাইল রিভাইজ করতে পারি না। এবার অনেক ব্যক্তি আরো একটা ভুল করে থাকেন, তাদের অ্যাকচুয়ালি অফিস থেকে দেখা যায় যে ফর্ম 16 দেয় কিন্তু 26AS এ যেহেতু ডিটেল চলে আসে উনি সেই ফর্ম 16 নেন না এবং 26AS দেখে তার রিটার্ন জমা করে দেন। এই ক্ষেত্রেও অনেক ধরনের ভুল কিন্তু হয়ে যেতে পারে, কেননা বেশ কিছু এক্সেমশন আপনি অফিস থেকে পেতে পারেন যে এক্সেমশন গুলো আপনার 26AS এ কিন্তু রিফ্লেক্ট করে না অথবা এআইএস এও রিফ্লেক্ট করে না। এই ক্ষেত্রেও কিন্তু আপনার ইনকাম ট্যাক্স রিটার্নের মধ্যে ভুল থেকে যেতে পারে। এছাড়া কোনো অর্গানাইজেশন যদি টিডিএস কাটে সেই টিডিএস এর যে সার্টিফিকেট ফর্ম 16 অথবা ফর্ম 16A সেটাও কিন্তু সেখান থেকে অনেক ব্যক্তি নেন না, যার ফলে যে ভুলটা হয়ে যায় দেখা গেল যে আমরা 26AS এ ওনার 1000 টাকা টিডিএস দেখতে পাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি যদি উনি ফর্ম 16 অথবা ফর্ম 16A যদি নিয়ে আসতেন হতে পারে, খুব কম সংখ্যক ক্ষেত্রে দেখা যায়, কিন্তু হতে পারে ওনার 1200 টাকা টিডিএস ছিল। এই 200 টাকা কোনো কারণে মিস গেছে যার ফলে 26AS এ শো করছে না। তখন এই দুটোর মধ্যে যদি মিসম্যাচ দেখায় তাহলে কিন্তু আপনি একটা স্টেপ নিতে পারবেন যাতে এই ভুলগুলো আর আপনার ডিপার্টমেন্ট না করে এবং সেটাকে রেকটিফিকেশনেরও
একটা সুযোগ পাবেন। আর সবার শেষে অনেক ব্যক্তি ভাবে যেহেতু 7 লাখ টাকা পর্যন্ত আমাদের কোনো ট্যাক্স দিতে হবে না, তা সেই ব্যক্তি ভাবে 7 লাখ টাকা পর্যন্ত ইনকাম করলে তাকে তার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে হবে না। এটাও কিন্তু একেবারে ভুল ধারণা। এবার চলে আসি, আপনি যদি কোনো কারণে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা না করেন, আপনার লায়াবিলিটি আসা সত্ত্বেও, সেক্ষেত্রে কি হতে পারে। প্রথমত, আপনার যদি লায়াবিলিটি না আসে সেক্ষেত্রে আপনি আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা না করলেও কোনো ধরনের কোনো অসুবিধা নেই। কিন্তু আপনার যদি লায়াবিলিটি চলে আসে, তারপরেও আপনি যদি আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা না করেন, সেক্ষেত্রে ডিউ ডেটের পরে জমা করলে 1000 টাকা, যদি 5 লাখের নিচে আপনার রোজগার হয় এবং 5 লাখের ওপরে যদি রোজগার হয়, সেক্ষেত্রে 5000 টাকা লেট ফিজ আপনাকে জমা দিতে হবে। 2 নম্বর হলো, আপনার যদি কোনো লস থাকে সেটাকে ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন না। আপনার যদি কোনো ট্যাক্স পেমেন্ট করার থাকে, সেক্ষেত্রে কিন্তু সেই ট্যাক্সের উপর ইন্টারেস্ট পড়বে। ইনকাম ট্যাক্স থেকে নোটিশ আসারও একটা পসিবিলিটি থেকে যায়। এছাড়া ভবিষ্যতে যদি আপনি ITRU তে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে যান, সেক্ষেত্রেও একটা সমস্যা কিন্তু দেখা যায়। দেখা গেল সমস্ত কিছু ক্যালকুলেশন করে আপনার যে ট্যাক্স পেয়েবেল আছে সেটা 20,000 টাকা। সেক্ষেত্রে এই 20,000 তো জমা দিতে হবে, এর সাথে সাথে আপনাকে ইন্টারেস্ট পেমেন্ট করতে হবে, তার সাথে সাথে আপনার অ্যাডভান্স ট্যাক্সের জন্য ইন্টারেস্ট পেমেন্ট করতে হবে, তার সাথে সাথে আপনাকে লেট ফিজ জমা করতে হবে, এর সাথে সাথে ITRU তে জমা করার জন্য এর কিন্তু 25 অথবা 50% ডিপেন্ড করবে আপনি কোন বছরের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করছেন তার উপর। অর্থাৎ 25% হলে 5,000 টাকা, আর যদি 50% হয় তাহলে 10,000 টাকা এক্সট্রা পেমেন্ট করতে হবে। অর্থাৎ এতগুলো টাকা আপনাকে এক্সট্রা পেমেন্ট করে তারপরে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন আপনি জমা করতে পারেন। এবার একটা এক্সাম্পল দিই যে অরুণ 6,80,000 টাকা রোজগার করে এবং ব্যাংকে তার FD রয়েছে এবং সেখান থেকে তার 8,000 টাকা TDS কেটেছে। এক্ষেত্রে আমাদের অবশ্যই ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে হবে, যেহেতু তার রোজগার 2.5 লাখ টাকা ক্রস করে গেছে, তার সাথে সাথে তার TDS আছে। এবং আমরা যদি আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করি, সেক্ষেত্রে আমাদের তো কোনো ধরনের কোনো ট্যাক্স পড়বে না, যেহেতু আমাদের ইনকাম 7 লাখ টাকার নিচে, এবং এই 8,000 টাকা যেটা রয়েছে সেটাও কিন্তু আমরা রিফান্ড পেয়ে যাব। এবার অরুণের রোজগার যদি কোনো কারণে দেখা যেত যে 2 লাখ টাকা রয়েছে এবং তার কোনো ধরনের কোনো TDS কাটেনি, সেক্ষেত্রে তার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা না করলেও হতো। কিন্তু অরুণের রোজগার 2 লাখ টাকায় রয়েছে, তার সাথে সাথে 8,000 টাকা TDS কেটেছে, তাহলে কিন্তু এই TDS রিফান্ডের জন্য অরুণকে তার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে হবে। এবার চলে আসি, ইনকাম ট্যাক্স জমা করার ডেডলাইন কি আছে। ইনকাম ট্যাক্স জমা করার যে ডেডলাইন আছে সেটা কিন্তু 31শে জুলাই 2025 আছে, যদি আপনার ইনকাম ট্যাক্স রিটার্নের কোনো ধরনের কোনো অডিট করতে না হয়। যদি আপনার বিজনেস না থাকে তাহলে অডিটের কোনো ধরনের কোনো প্রশ্নই আসে না। যদি কোনো কারণে আপনার অডিট করতে হয়, সেক্ষেত্রে আপনার 31শে অক্টোবর পর্যন্ত ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করার আপনি সুযোগ পাবেন। আর বিলেটেড ITR যেটা রয়েছে সেটা কিন্তু আপনি 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত সুযোগ পাবেন। অনেক ব্যক্তির একটি ধারণা আছে যে 31শে মার্চ পর্যন্ত উনি একটা সুযোগ পাবেন, এটা একেবারেই নয়। এই 31 ডিসেম্বর পেরিয়ে গেলেই তারপরে কিন্তু আপনাকে জমা করতে গেলে ITRU তে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে হবে এবং সমস্ত ধরনের যে পেনাল্টি আছে সেইগুলো কিন্তু দিয়ে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে হবে। আশা করি ভিডিওটি থেকে আপনাদের অল্প কিছু হলেও ভ্যালু প্রোভাইড করতে পারলাম। যদি ভিডিওটি ভালো লাগে বন্ধু বান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।